বুঝলে মন্ত্রী, ভাবছি আমার পারিষদদের মধ্যে একটা শারীরিক পটুতার পরীক্ষা নেব। ঠিক বুঝলাম না মহারাজ। মানে একটা খেলাধুলার প্রতিযোগিতা। খেলাধুলার প্রতিযোগিতা? মানে বলছিলাম কি, আপনার সব সভাসদেরই তো বয়স হয়ে গেছে, তাই এই বয়সে খেলাধুলার প্রতিযোগিতা করতে গেলে শেষকালে আবার সবটা ছেলে খেলা হয়ে যাবে না তো? কেন 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 ছেলে খেলা হয়ে যাবে কেন? হ্যাঁ, আসলে আসলে বয়স হচ্ছে গিয়ে মনের ব্যাপার। আপনি এই বয়সেই বুড়ো আর ওই শুটকো মেরে গেছেন, তাই ওই বয়স বয়স করছেন। আমার দিকে তাকিয়ে দেখুন তো, এতখানি বয়সেও কেমন সতেজ আছি। বেশি সতেজতা দেখিও না তো। আসলে মহা সুখে আছো বলেই পাকা আমের মতো সতেজ আছো। আমার মতো যদি সর্বক্ষণ মাথায় চিন্তা করতে হতো, তাহলে তুমিও শুকিয়ে আমসি হয়ে যেতে, বুঝলে? থাক থাক, এখন আমার আমসত্বের গল্প থাক। তা খেলাধুলার প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করতে চাও বলো? আমি তো রাজি। আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন মহারাজ। বাল্যকাল থেকে অধ্যয়ন নিয়ে ব্যস্ত থাকার ফলে খেলাধুলো আমার আসে না মহারাজ। আমি কবি, ছোটবেলা থেকেই ওই খেলাধুলোর থেকে কাব্যের দিকেই আমার টান বেশি। না মহারাজ, এই বয়সে মাঠে নেমে আর লোক হাসাতে চাই না। তোমরা সকলে না এক একটা জাতা। তবে খেলাধুলা হবে যখন মনস্থ করেই ফেলেছি, তখন খেলাধুলা তো হবেই। কিন্তু কেউই তো অংশ নেবে না বলছে। চিন্তা করবেন না মহারাজ, কেউ না নিক, আমি একলাই অংশ নেব আর সব পুরস্কার একলাই জিতবো। খুব ভালো, খুব ভালো। এই না হলে আমার সেনাপতি। তাহলে একটা দিন ঘোষণা করে ফেলা যাক। কিসের দিন ঘোষণা করতে চলেছেন মহারাজ? তোমাদের মধ্যে একটা খেলাধুলার প্রতিযোগিতা। ভালো ভালো, খুব ভালো। তা প্রতিযোগিতায় কারা কারা অংশ নেবে? এই সুযোগে গোপালকে না জব্দটা মোক্ষম করা যেতে পারে। কেন 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 সেনাপতি আর তুমি? আর বাকিরা? ওরা সব রোগা পাতলা দুর্বল মানুষ। আর শ্বাসে চলে বলতে তুমি আর সেনাপতি। তাই তোমাদের মধ্যেই দৌড় প্রতিযোগিতা হবে। সেরেছে। কেন 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 সেরেছে কেন? বলছিলাম কি মহারাজ, আমি যে একটু বেশি মাত্রাতেই ওই শ্বাসে জলে, তাই তো আমার আগে আমার মধ্যপ্রদেশ চলে। সেই জন্য দৌড়নো তো দূরের কথা, জোরে হাঁটতে গেলেও যে আমার হাঁপ ধরে যায় মহারাজ। আমি কি করে দৌড়বো? এসব কোন অজুহাতি আমি শুনতে চাই না। প্রতিযোগিতা হবে যখন বলেছি তখন হবে। আর অন্য কেউ যখন করতে রাজি হচ্ছে না, তখন তোমারা সেনাপতির মধ্যেই হবে। সেনাপতির কাছে আমি যে গোহারান হেরে যাব মহারাজ। কেন হারবে কেন? গোপালের গোহারান হেরো মুখটা যে কেমন দেখতে হবে সেটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি 10 দিন সময় দিচ্ছি। এই 10 দিনে তুমি দৌড়ঝাঁপ অভ্যাস করো, আর তাতে তোমার ভুঁড়িও কমবে, দমও বাড়বে। যাও যাও যাও, আজ থেকেই মাঠে গিয়ে লেগে পড়ো। কিন্তু কেন কিন্তু কিন্তু বলে বাগড়া দিচ্ছ বলো তো? জানো না মহারাজ, একবার সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্তের আর নড়চড় হয় না। একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। হ্যাঁ, আমার যে কথা সেই কাজ। অতএব দৌড়ের জন্য তৈরি হও। এ কি শুনছি মহারাজ, আপনি নাকি গোপাল আর সেনাপতির মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করছেন? ঠিকই শুনেছ। না না না, এটা কিন্তু আপনার খুব অন্যায় মহারাজ। গোপালের কাজ মাথা দিয়ে, দৌড় ঝাঁপে ও সেনাপতির সঙ্গে পেরে উঠবে কেন? আসলে বারবার বুদ্ধির খেলায় অন্যকে হারিয়ে ওর মধ্যে বেশ একটা দম্ভ জমা হয়েছে। হ্যাঁ, তাই আমি অন্তত একবার ওর হারা মুখটা দেখতে চাই। চেষ্টা করে দেখুন, দেখবেন গোপালকে জব্দ করতে গিয়ে আপনি আবার নিজেই না জব্দ হয়ে যান। সে তুমি যাই বলো না কেন, গোপালকে জব্দ করার এমন সুযোগ আমি কিন্তু হাতছাড়া করছি না। তাহলে যা ইচ্ছে হয় আপনি করুন মহারাজ। ইনি কাল থেকে আমি আর ভাত খাবো না। মানে? কাল থেকে সকাল বিকেল দুবেলা রুটি,
আর ভোরে উঠে 2 মাইল দৌড়। বাবা, বলি কি হলো কি তোমার? তোমার মতন ভেতো বলছে ভাত খাবে না, আবার ভোরে উঠে 2 মাইল করে দৌড়বে। এই বলি কোন ভূতে ধরলো তোমায়? ভূতেই ধরেছে বলতে পারো, একেবারে সাক্ষাৎ মহারাজের ভূত। মানে আজ থেকে ঠিক 10 দিন বাদে আমার আর সেনাপতির মধ্যে মহারাজ এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। সে কি গো, তোমার আর সেনাপতির মধ্যে দৌড় প্রতিযোগিতা? আরে সেনাপতি তো ব্যায়ামবীর মানুষ, শুনেছি রোজ সকালে মুগুর ভেজে শরীর চর্চা করে। হ্যাঁ, তার সাথে এই তুমি পারবে কেন? তাহলেই বুঝো, আসলে আমি ঠিকই বুঝতে পেরেছি যে এই সমস্তই হচ্ছে মহারাজের বদ বুদ্ধি, যেন তেন প্রকারেণ সকলের সামনে আমাকে হাসির খোরাক করা। ও, তা যখন বুঝতেই পেরেছো তখন বুদ্ধি খাটিয়ে মহারাজের এই বদ বুদ্ধি আটকাও। হ্যাঁ হ্যাঁ, আটকাবই তো, আর এমন ভাবে আটকাবো যে তখন মহারাজ আর কেঁদে কুল পাবে না। শুধু ঠান্ডা মাথায় একটু ভাবতে দাও। আরো জোরে। আরো জোরে, নাহলে কিন্তু সেনাপতি মশাইকে তুমি হারাতে পারবে না। দূর ছাই, এর থেকে জোরে আমার দ্বারা আর হবে না। এতেই বলে কিনা আমার জিভ বেরিয়ে যাচ্ছে। ওরে বাবা, কিন্তু দৌড়ের গতি না বাড়ালে সেনাপতি মশাইয়ের কাছে হেরে ভূত হয়ে যাবে। তখন তোমাকে দেখে তো সকলে হাসবে। সেটাই তো জান আমাদের মহারাজ। ওরে বাবা, আমি আর পারছি না, বুকের মধ্যে কেমন হাঁপ ধরে যাচ্ছে। একি দাদু, দৌড় বন্ধ করে বসে পড়লে কেন? ওঠো ওঠো ওঠো, দৌড়ো। আমি আর পারছি না রে। তাহলে কি হবে? শেষকালে কি তুমি সকলের হাসির খোরাক হবে? হাসির খোরাক হই হব? এমনিতেই তো আমার এই মোটা পেট আর মাথা ভর্তি টাক নিয়ে সকলে আড়ালে হাসাহাসি করে, এবার না হয় সামনাসামনি হাসবে, তাতে আমার ভারী বই গেল। কিন্তু এত ভারী শরীর নিয়ে দৌড়তে পারবো না। কি গোপাল, দৌড় অভ্যাস করতে গিয়ে তুমি তো দেখছি হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে পড়ছো। আমার বসে পড়া দেখে আপনি আনন্দ পেয়েছেন তো? আনন্দ পেতে যাবো কেন, কিন্তু সব বিষয়ে জিতে যাওয়া গোপাল ভাঁড় যদি সেনাপতির কাছে দৌড়ে হেরে যায় তাহলে যে আমাদের সকলের মুখে চুনকালি লেগে যাবে। লোকের কাছে তখন মুখ দেখাবো কি করে? চাদরে মুখ ঢেকে নেবেন, ব্যাস, তাহলেই আর মুখ দেখাতে হবে না। চত্ব সব, মাথার মধ্যে এখনো কেন যে বুদ্ধিটা আসছে না। এটি গোপাল কি আজকে রাজসভায় আসবে না? কি করে আর আসবে মহারাজ? সকালবেলা দেখলাম দৌড় অভ্যাস করতে গিয়ে এই এত বড় জিভ বের করে মাঠের মধ্যে একবারে শুয়ে পড়েছে। বাবা বাবা, গোপালের জব্দ হওয়া তাহলে শুরু হয়ে গেছে। বাবা, রাজবৈদ্য, গোপাল যদি আজকে রাজসভায় না আসে তাহলে তুমি একবার ওর বাড়িতে গিয়ে গায়ের ব্যথা মরার ওষুধ দিয়ে এসো। প্রণাম মহারাজ। আরে গোপাল যে এসো এসো এসো। তা মন্ত্রীর মুখে শুনলাম সকালে নাকি দৌড় অভ্যাস করতে গিয়ে তোমার জিভ বেরিয়ে পড়েছিল। মন্ত্রী চামচিকেটার দেখছি খুব আমোদ হয়েছে। আরে গোপাল, একদিনই যে তোমার চোখের কোল বসে গেছে দেখছি। ও খুব কি কষ্ট হচ্ছে? কেন খামোখা গোপালকে কষ্ট দিচ্ছেন মহারাজ? আপনি এখনই আমাকে ওই বিজয়ী বলে ঘোষণা করে দিন, কেননা দৌড়ে আমাকে হারানো গোপালের পক্ষে অসম্ভব। তুমি থামো তো সেনাপতি, এত সহজে হার মানতে গোপাল কখনো শেখেনি। হ্যাঁ, সে তো আমি জানি গোপাল, তবুও বলো বলো বলো, কিসে তোমার কষ্ট হচ্ছে? দৌড়তে না ছুটতে? না মহারাজ, দৌড়তে আমার অসুবিধা হচ্ছে না, তবে খানিকটা দৌড়বার পরেই হাতে পায়ে কেমন যেন জোর পাচ্ছি না মহারাজ। ও, হাতে পায়ে জোর পাচ্ছ না? তা কাল থেকে খানিকটা গাছে চড়া অভ্যেস করো। হ্যাঁ, তর করে গাছে উঠবে আর চড়বড় করে নামবে, ব্যাস, তাহলেই দেখবে হাতে পায়ে না বিস্তর জোর পাচ্ছ। কিন্তু আমি তো গাছে চড়তে জানি না মহারাজ। সে কি, গাছে চড়তেও জানো না? না, তুমি তো দেখছি একটা ভুঁড়িওয়ালা অপদার্থ। ওই গাছে চড়িয়েই আপনাকে কেমন জব্দ করি দেখবেন। তাহলে আমাকে একটু শিখিয়ে দেবেন মহারাজ? হ্যাঁ, সে তো দেওয়া যেতেই পারে, আসলে বহুকাল অভ্যেস নেই তো। তাতে কি এসে যায়? শুনেছি সাঁতার কাটা আর গাছে চড়া কেউ একবার শিখলে কখনো ভুলে যায় না মহারাজ। সেটা অবশ্য ঠিক, তবে বয়স হয়েছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ওই পারিষদদের মধ্যে কেউ যদি তোমার শিখিয়ে দেয়। আমি কিন্তু গাছে চড়তে পারবো না। আমিও পারবো না মহারাজ।
গাছে চলেই কেমন মাথা ঘুরে মহারাজ। ঠিক আছে, তাহলে সেনাপতি তোমায় গাছে চড়া শিখিয়ে দেবে। না না মহারাজ, এটা হয় না। দৌড় প্রতিযোগিতায় গোপাল হচ্ছে আমার বিপক্ষ প্রতিযোগী। তা আমি শিখিয়ে দেওয়ার পর ওই হাতে পায়ে জোর পেয়ে গোপাল যদি আমাকেই হারিয়ে দেয় তখন? দেখছেন তো মহারাজ, কেউ শিখিয়ে দেবে না আমায়। তাহলে মহারাজ, আমি কি হাতে পায়ে জোর পাবো না? ঠিক আছে ঠিক আছে, কেউ যখন শেখাতে পারবে না তখন আমি না হয় তোমায় গাছে চড়ার কায়দা কৌশল শিখিয়ে দেব। আপনি আমায় বাঁচালেন মহারাজ। তা কবে শেখাবেন? কাল সকালে তাহলে আমার বাগানে চলে এসো, ওখানেই তোমায় গাছে চড়াটা শিখিয়ে দেব। আহা, এই না হলে মহারাজ, সত্যি মহারাজ, এখন আমি বেশ বুঝতে পারছি আপনি আমায় কতটা ভালোবাসেন। কি ব্যাপার গো গোপাল দাদু, হঠাৎ আমাদের ডেকে পাঠালে কেন? রসগোল্লা খাওয়াবে বুঝি? আরে শুধু রসগোল্লা কেন রে, রসগোল্লা মাখা সন্দেশ সব খাওয়াবো, যদি যদি তোরা আমার একটা কাজ করে দিতে পারিস। শুধু টুকুস করে কি করতে হবে বলে দাও। সব আগে থেকে ভেবে বলতো, কার কার বাড়িতে মই আছে? মই? হ্যাঁ, গাছে চড়ার মই। ওই তো মন্ত্রী মশাইয়ের বাড়িতে একটা মই আছে। রাজবৈদ্যের বাড়িতেও একটা মই আছে। আর সব থেকে বড় মইটা আছে রাজবাড়িতে। খুব ভালো করে ভেবে বল, আর কার কার বাড়ি মই আছে? কার বাড়িতে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, সেনাপতি মশাইয়ের বাড়িতেও কিন্তু একটা মই আছে। আর না দাদু, আর কারোর বাড়িতে মই নেই। আচ্ছা আচ্ছা, মইগুলো সব রাখে কোথায়? সব বাড়ির পেছনে, শুধু রাজবাড়ির মইটা রাজবাড়ির পেছনে কাত করে শোয়ানো থাকে। তাহলে আজ সন্ধে হয়ে গেলে সব কটা মইকে খুব সাবধানে এনে আমার বাড়ির পেছনে রেখে দিতে হবে। কিরে, পারবি তো? খুব পারবো। দেখিস কেউ যেন দেখতে না পায়। তুমি কোনো চিন্তা করো না দাদু, এমন ভাবে মইগুলো সরিয়ে দেবো না, দেখবে কাক পক্ষীটাও টের পাবে না। ঠিক আছে, তবে মনে রাখিস, তোদের এই মই নিয়ে আসার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কি নির্ভর করছে দাদু? কাল সকালে রাজবাড়ির বাগানে চলে এলেই সব কিছু দেখতে পাবি। বুঝলে, কাল আবার ভোর ভোর উঠতে হবে। কেন মহারাজ, ভোর ভোর উঠতে হবে কেন? ওই যে গোপালকে আবার গাছে ওঠা শেখাতে হবে। কেন গোপালকে গাছে ওঠা শেখাতে হবে কেন? আর বলো না, ওই দৌড় অভ্যাস করতে গিয়ে গোপাল নাকি হাতে পায়ে জোর পাচ্ছে না। তাই আমি বললাম যে গাছে ওঠা অভ্যেস করলে হাতে পায়ে জোর আসবে। তা গোপাল তো আবার গাছে চড়তেও জানে না, তাই একটু শিখিয়ে দিতে হবে আর। ও, এই বয়সে আপনি গাছে চড়বেন? আচ্ছা, চড়ার পর নামতে পারবেন তো? দেখো রানী, আমাকে এতটা ঢেঁড়স ভেবো না। আমি যেমন গাছে চড়তেও জানি, তেমনি নামতেও পারি। পারলেই ভালো। সত্যি কথা বলতে কি, বিয়ে হওয়ার পর অবধি আপনাকে কখনো গাছে চড়তে দেখিনি আমি। তা কোনোদিন যদি দেখে না থাকো, তাহলে কাল সকালে বাগানে চলে এসো, দেখবে আমার কেরামতি। ওরে বাবা, এনে ফেলেছিস? হ্যাঁ দাদু। আরে, এটা কার বাড়ির? মন্ত্রী মশাইয়ের। এবার কার বাড়ি যাবি? রাজবৈদ্যের বাড়ি। তাহলে যা, আমি বরং ততক্ষণে চট করে মইটা আমার বাড়ির পেছনে লুকিয়ে রাখি। কিরে গুলটে, এখানেই দাঁড়িয়ে থাকবি না মই আনতে যাবি? আরে বোকা, একটুখানি অপেক্ষা করে দেখতে হবে যে সেনাপতি মশাই এখন কি করছে।
দেখেছিস সেনাপতি মশাই কেমন হুট করে বাড়ি থেকে বেরিয়ে এলো, গেলেই তো ধরা পড়ে যেতাম। আরে সেনাপতি মশাই তো ঘরের দরজা বন্ধ করে চলে গেল। আর আমাদের সুযোগটাও এসে গেল। চল চল এবার। কিরে, এটা কার বাড়ির? সেনাপতি মশাইয়ের বাড়ির। তাহলে মন্ত্রী হলো, রাজবৈদ্য হলো, সেনাপতি হলো, শুধু বাকি রইলো রাজবাড়ির বই। চল গুলটে, চট করে সেটাও নিয়ে আসি। খুব সাবধানে কিন্তু, মনে রাখিস রাজবাড়িতে কিন্তু সর্বক্ষণ পাহারা থাকে। তেমন হলে প্রহরীদের চোখে ধুলো দিয়ে নিয়ে আসবো। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, শুধু আমাদের রসগোল্লা আর ওই মাখা সন্দেশের ব্যাপারটা মনে রেখো। কি করবি রে গুলটে, সামনে যে প্রহরী। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো ওরে বাবা রে বাবা রে বাবা, আয় কি একটা কামড়ালো। সে কি সাপ নয় তো? বলতে পারছি না, তবে তবে খুব জ্বালা করছে। ও বাবা রে। চল চল চল, রাজবাড়িতে চল, রাজবাড়িতে ওষুধ আছে, লাগাবি চল। এসো এসো গোপাল, তোমায় এবার দেখিয়ে দিচ্ছি কি করে গাছে চড়তে হয়। হ্যাঁ মহারাজ, খুব ভালো করে দেখিয়ে দিন, যাতে একবার দেখেই সবটা বুঝতে পারি। মহারাজ, আপনি তো আর বুঝতে পারছেন না যে এরপর আপনার কি অবস্থা হবে। এই দেখো, প্রথমে দু হাত দিয়ে গাছটাকে খুব ভালোভাবে জড়িয়ে ধরবে। বুঝলাম। তারপর দু পায়ে চাপ দিয়ে ওপরে উঠবে। তারপর আর কি, এইভাবে হাতের জোর আর পায়ের চাপে গাছে উঠে যাবে। সত্যি মহারাজ, আমি যেটা পারি না আপনি সেটা কি সুন্দরভাবে পারছেন, কেমন তরতর করে গাছে উঠে যাচ্ছেন। মহারাজ আর তোমার মতো ঢেঁড়স নন। মহারাজ, আপনার এই গাছে ওঠা দেখে আমার হাতে পায়ে কিরকম যেন জোর এসে যাচ্ছে। আরো জোর পাবো আপনি যদি একেবারে গাছের ওপরে উঠে যান। ওরে বাবা, আজ পারছি না, কেমন কেমন যেন হাত ধরে যাচ্ছে, হাত পায়ে কেমন যেন খিল লেগে যাচ্ছে। ওরে বাবা। তাহলে আর বেশি ওপরে ওঠার দরকার নেই মহারাজ, আপনি নেমে আসুন মহারাজ। ওরে বাবা, নামতে যে পারছি না, তলার দিকে তাকালেই যে মাথা ঘুরে যাচ্ছে। ওরে বাবা। তাহলে সামনের ওই ডালটায় বসে থাকুন, আমরা বরং একটা মই আনার ব্যবস্থা করি। ওরে বাবা, কি কি বিপদ! তাই করো সেনাপতি, এক্ষুনি একটা মই নিয়ে এসো। যা, এ আবার কি হলো মহারাজ? গাছে উঠতে পারছেন না? এই নাকি আপনি খুব ভালো গাছে চড়েন। চুপ করো তো গোপাল, আমি মরছি নিজের জ্বালায়, আর এর মধ্যে তুমি আবার ফোড়ন কাটছো। কি মজা, কি মজা! মহারাজ গাছে উঠে নামতে পারে না। কি মজা, কি মজা! চুপ! একবার সেনাপতিকে মই আনতে দে, তারপর গাছ থেকে নেমে সবকটার কান কিভাবে মুলে দিতে হয় সেটা ভালো করে দেখিয়ে দেব। কি হলো সেনাপতি? আরে মই কোথায়? বাড়ির পিছনেই রাখা ছিল, কিন্তু এখন গিয়ে দেখি নেই। সে কি, কোথায় গেল? কে নিল? আমি আনছি মই। আমিও দেখছি। একটা শক্ত কাপড় আনবো মহারাজ, আপনি সেই কাপড়ের উপর ঝপ করে লাফিয়ে পড়বেন। কি বুদ্ধি! এই ভারী শরীর নিয়ে আমি কাপড়ের উপর ঝাঁপাবো? আরে শেষে যদি কাপড় ছিঁড়ে যায় তখন তো হাড়গোড় ভেঙে এক কেলেঙ্কারি ব্যাপার হবে। বাবা, কেন যে মরতে গাছে উঠতে গেলাম। গোপাল, বলছি এসবের মধ্যে তোমার কোনো দুষ্টু বুদ্ধি নেই তো? এই জন্যই বলে মায়ের মন, একমাত্র মাই ঠিক ছেলের মনের কথা পড়তে পারে। গোপাল, বলছি শেষ অব্দি মহারাজ গাছ থেকে নামতে পারবেন তো? আপনি কোনো চিন্তা করবেন না, মহারাজকে যেমন গাছে তুলে দিয়েছি তেমনি নামিয়ে আনার দায়িত্ব তো আমার।
আমার বাড়িতে কোনো মই পেলাম না মহারাজ। আর আমারটাও যে কোথায় গেল। আচ্ছা রাজবাড়িতে একটা বড় মই আছে না? এই প্রহরী, এক্ষুনি ওই মই এনে আমায় গাছ থেকে নামাও। মহারাজ, রাজবাড়ির ওই লম্বা মই হাওয়া। মানে মানে তো জানি না মহারাজ। তাহলে কি হবে? আমি কি এখন থেকে হনুমানের মতো গাছের ডালেতেই বসে থাকবো নাকি? কেন থাকবেন মহারাজ? আপনার বিপদ তারণ এই গোপাল আছে কি করতে? আমি আর গুলটে যাব আর মই নিয়ে চলে আসবো। আয়তরে গুলটে। কেউই যখন মই আনতে পারলো না, তখন গোপালই বা মই আনবে কি করে? গোপালের তো কোনো মই নেই। ওই তো মই নিয়ে এসে গেছে। এবার গাছে লাগিয়ে আপনাকে গাছ থেকে নামিয়ে আনবো। তবে তার বিনিময়ে আমি কি পাবো? বলো বলো কি চাও? চাও আপনাকে তাহলে আমার আর সেনাপতির মধ্যে দৌড় প্রতিযোগিতাটা বাতিল করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। বাতিল 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 হলো দৌড় প্রতিযোগিতা। এখন এখন গাছের সাথে বইটা লাগাও। আমি গাছ থেকে নেমে বাঁচি। বদমাইশ, বাজি ধরে বাজ। আয় আয়। কি আমি আবার তাড়া করছেন কেন? তোমার পিচ্চুগিরি আমি ধরতে পারিনি ভেবেছো? আমি তখনই বলেছিলাম খামোকা গোপালকে জব্দ করার চিন্তা মাথা থেকে নামান। এখন দেখলেন তো গোপালের বুদ্ধির কাছে নিজেই কেমন জব্দ হয়ে গেলেন। হ্যাঁ, জব্দ হয়ে গেলাম তাই না? বুঝলে রানী, ওই গোপালের বুদ্ধির কাছে জব্দ হয়েও সে যে কি সুখ। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বাড়িতে আছেন নাকি? কে? আমি বটা মন্ত্রীমশাই, একটু বাইরে আসুন না। বাবা, এত সকালে তোরা? তা কি মতলব? মানে ওই মন্ত্রীমশাই, আপনার জন্য একটু ওই খেজুর গুড় নিয়ে এসেছিলাম। আপনি বলেছিলেন না যে গুড় এনে দিতে, তাই নিয়ে এলাম আর কি। একেবারে সকাল সকাল। এই নিন ধরুন। বাবা, এ তো অনেক গুড়। না না, এদের বুঝতে দেওয়া যাবে না। তা আনলি যখন একটু বেশি করেই আনতে হয়। সত্যি তোদের মনটা না বড় হলো না? না মানে মন্ত্রীমশাই, থাক, আর মন্ত্রীমশাই করতে হবে না। জানি তোরা এইটুকু গুড়ের জন্য টাকা আর নিবি না, কিন্তু এরপর থেকে কিছু আনলে একটু বেশি করেই আনবি। মনে থাকবে তো? হ্যাঁ মন্ত্রীমশাই, মনে থাকবে। খেজুরের গুড় তো আর আমি এমনি খাবো না, পায়েস করে খাবো। ওই জন্যই তো আনলাম। ওই জন্য আনলাম? তা পায়েস কি এমনি হবে? তার জন্য দুধ লাগবে, বুঝলে? যা দুধ নিয়ে আয়। আবার দুধ? না মানে ওই নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসছি। কিন্তু মন্ত্রীমশাই, আমাদের কাছে তো আর টাকা নেই। বিনা পয়সায় তো খেজুরের গুড় পেয়ে গেলাম, দুধটা নয় কিনেই নি। ঠিক আছে, আমরাই এনে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। সেই চিন্তা না হয় নাই করলাম। আচ্ছা শোন, 3 কিলো দুধ নিবি, একটু যদি কম হয়েছে না? হবে না মন্ত্রীমশাই, আমাদের চেনা এক গোয়ালা আছে, খুব ভালো দুধ দেয়, তার কাছ থেকে আপনাকে এনে দিচ্ছি দুধ। চল তাহলে বটা, চল। হ্যাঁ চল। মন্ত্রীমশাই, আসছি তাহলে। হ্যাঁ আয়, আর দুধ যেন ঠিক সময়ে চলে আসে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা সঠিক সময়েই পাঠিয়ে দেব দুধ। ও, কতদিন পর খেজুরের গুড় দিয়ে পায়েস খাবো। আহা, তাও আবার গুড় কিনা বিনা পয়সায়। গেনে, ও গেনে।
কি গোপাল দাদা, এত সকালে যাচ্ছ কোথায়? কর্ম করে খাই তো, তাই রাজবাড়ি যাচ্ছি। কুকর্ম করে খেলে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, তাহলে কোথায় যাচ্ছি? আমরা ওই মন্ত্রী মশাইয়ের বাড়ির জন্য দুধ কিনতে যাচ্ছি, বুঝলে। আজকে ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে 3 কিলো দুধ দিয়ে গুড়ের পায়েস হবে। তা তুমি ওই সকাল সকাল কি খেয়ে এলে গো? কি হলো গোপাল দাদা, তুমি হাসছো কেন? হাসবো না? মন্ত্রীর বাড়িতে মাত্র 3 কিলো দুধের পায়েস হবে, এটা শুনেই আমার হাসি পাচ্ছে। কেন 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 তোমার আবার হাসি কেন পাচ্ছে? হাসি পাবে না? তোরাই বল। 3 কিলো দুধের পায়েস তো তোর আমার বাড়িতেও হয়, কি হয় কিনা বল? হ্যাঁ, সে হয়। আর বটা তোর? হ্যাঁ, মানে আমার বাড়িতেও হয়। হ্যাঁ, তাহলে তো বুঝেই গেলি। মন্ত্রী মশাইয়ের বাড়ি 3 কিলো দুধের পায়েসের কথা শুনে আমার হাসি কেন পেয়েছে? আমি কি ভুল করলাম হেসে? না মানে করিনি তো। শোন, একটা ভালো কথা বলি, মন দিয়ে শোন। 3 কিলো দুধের বদলে তোরা 30 কিলো দুধ কিনে নিয়ে যা, দেখবি তাতে মন্ত্রী মশাইয়ের সম্মানটাও বাঁচবে আর মন্ত্রী মশাইও খুশি হবে। 3 কিলো দুধ নিয়ে গেলে মন্ত্রী মশাই নিজেই তোদের উপর রাগ করবে রে। কিন্তু মন্ত্রী মশাই তো নিজেই বলেছিলেন 3 কিলো দুধের কথা। আরে তোরা হয়তো ভুল শুনেছিস। যাই হোক, আমার বলার কথা তাই বললাম। এবার দেখ তোরা কি করবি। তোরাই পরে যাতে বকা খেতে না পারিস সেই জন্য বলে রাখলাম। ঠিক আছে, আমি যাই রে, রাজবাড়ি যেতে আবার দেরি হয়ে যাচ্ছে। সত্যি রে ঘটা, গোপাল দাদা কিন্তু ঠিক কথাই বলেছে। মন্ত্রী মশাই 30 কিলো দুধের কথাই হয়তো বলেছেন, আমরাই ভুল শুনেছি রে। হ্যাঁ, দেখলি না কত গুড় এনে দিলাম, আর মন্ত্রী মশাই বলে কিনা কম। আবার যদি এখন ওই দুধটাও কম এনে দিই তাহলে তো আর রক্ষে থাকবে না রে। চল চল, আমরা ওই গোয়ালাকে 30 কিলো দুধের কথা বলে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। নে লক্ষ্মী, লক্ষ্মী খা খা খা, হ্যাঁ যত খাবে তত ভালো হবে। নে নে নে। শোনো, একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। এই যে শোনো, আজকে একটু পরে গিয়ে আমাদের ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের বাড়িতে 30 কিলো দুধ দিয়ে আসবে। ভালো দুধ দেবে কিন্তু। হ্যাঁ, মানে 30 কিলো? ঠিক আছে ঠিক আছে, আমি একটু পরে গিয়ে দিয়ে আসবো। আর 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 দুধ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এই যে আমার লক্ষ্মীকে দেখছো, তার দুধ নেবার জন্য তো লোকে দাঁড়িয়ে থাকে। সে লক্ষ্মী হোক আর পেঁচা, দুধ যেন ভালো হয়। তা দুধের দাম কত? মানে বাইরে তো আমি 3 মোহর প্রতি কিলো বিক্রি করি। তা এত দুধ যখন মন্ত্রী মশাই একাই নিয়ে নেবেন তখন না হয় 2 মোহর করেই দেব। তোমাদের সাথে কি আমার টাকার সম্পর্ক গো বটাদা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আসি। তুমি ঠিক সময় দিয়ে এসো তাহলে, কেমন? তোমরা কিচ্ছু চিন্তা করোনি গো বটাদা, আমি একটু পরে গিয়েই দিয়ে আসবো। বাবারে, আজকে একেবারে 30 কিলো দুধ বিক্রি হয়ে যাবে। না হলে এই দুধ নিয়ে আমাকে আবার লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাড়ি আছেন? আগে গিন্নিমা, আমি মন্ত্রী মশাই নেই বাড়িতে? না, উনি তো বেরিয়ে গেছেন রাজবাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে মন্ত্রী মশাই যে দুধ আনতে বলেছিলেন না আমাকে, এই রাখলাম এখানে। হ্যাঁ, কিন্তু এত দুধ মন্ত্রী মশাই তোমাকে আনতে বলেছেন? হ্যাঁ, বটাদা ঘটাদা মিলে তো আমাকে সকালে বলে এসেছে। বলছি গিন্নিমা একটু দিয়ে দিন না তাড়াতাড়ি গিন্নিমা, আমাকে তো আবার গরুর খাবার কিনতে বাজারের দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি জানি বাবা, এই লোকটার যে কখন কি হয় কে জানে। তা তোমার কত মোহর হয়েছে? 60 মোহর, মানে 2 মোহর প্রতি কিলো। 30 কিলো দুধ আছে তো। ঠিক আছে, এখানেই দাঁড়াও, আমি মোহর নিয়ে আসছি। আসি তাহলে গিন্নিমা। হ্যাঁ এসো। কি জানি বাবা, কি ব্যাপার।
তা মন্ত্রী, কালকে সরস্বতী পুজোর সব জোগাড় হয়ে গেছে? হ্যাঁ মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব জোগাড় হয়ে গেছে। আর জোগাড়ের টাকা থেকে বেশ কিছু টাকা পকেটেও ভরেছি। হ্যাঁ, সেটা দিয়েই তো আজকে দুধের দাম দেব আর খেজুরের গুড়ের পায়েস খাবো। তা বেশ বেশ বেশ, দেখো যেন কিছু বাদ না পড়ে যায়, আমার পুজোতে যেন সব একেবারে ঠিকঠাক থাকে। হ্যাঁ মহারাজ, সব একেবারে ঠিক থাকবে। এই মন্ত্রী থাকতে আপনার কোনো চিন্তা নেই। মহারাজ, পুজোর জোগাড়ের কথা তো বললেন, কিন্তু পুজোর প্রসাদের কথাটা তো একবার বলুন। মানে কি কি থাকছে প্রসাদে? এই বাচ্চারা জানতে চাইছিল, এই আর কি। তা গোপাল, বাচ্চারা নাকি তোমার বেশি জানার ইচ্ছে? সত্যি কথা বললে মন্ত্রী মশাই, দুটোই। সত্যি গোপাল, তুমি বদলাবে না। মন্ত্রী, বলো বলো বলো, কি কি হবে? আরে বলো গোপাল, কি? ওই তো মহারাজ, এই খিচুড়ি, আলুর দম, চাটনি আর খেজুর গুড়ের পায়েস। এই যা, দুধ লাগবে তো? দুধের কথা তো আমি ভুলেই গেছি। মোটামুটি 40 কেজি দুধ তো লাগবেই। এত দুধ কোথায় পাবো? কি হলো মন্ত্রী, চুপ হয়ে গেলে কেন? মহারাজ কিছু না, আমি ভাবছিলাম যে পুজোতে কিছু বাদ পড়লো না তো। আচ্ছা, সকালে বটা ঘটা তো বলছিল যে ওদের চেনা গোয়ালা আছে, ওদের দিয়ে যদি দুধটা কিনাতে পারি তাহলে ওখান থেকেও কিছু টাকা সরানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই ভালো হবে। হ্যাঁ মন্ত্রী, দেখো কিছু যেন ছাড়া না পড়ে। পুজোর কাজে করবেন না যেন ভুল, তাহলে মন্ত্রী মশাই আপনার মাথায় থাকবে না একটাও চুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সবার কাজ আজকের মতো এখানেই শেষ হলো। কালকে একেবারে সরস্বতী পুজোয় ওখানে সবার সাথে দেখা হবে। সবার হাসি আমি ঘুচিয়ে দেব। আজকে নিজে বাড়িতে গিয়ে যখন মন্ত্রী মশাই দেখবেন 30 কিলো দুধ, ওই দুধ থেকে মন্ত্রী মশাই কি করবেন সেটা দেখার খুব ইচ্ছে করছে। মন্ত্রী মশাইয়ের পিছন পিছন আমিও মন্ত্রী মশাইয়ের বাড়িতে যাই, তারপর আড়াল থেকে সব দেখবো। এ কি, এত বড় বড় দুধের পাত্র? হ্যাঁ, কোথা থেকে এলো? গিন্নি, ও গিন্নি! কি হয়েছেটা কি? ডেকে ডেকে সারা পাড়া মাথায় করছো কেন? হ্যাঁ, এই যে, এটা কি? তুমি তো বটা ঘটাকে দুধ আনতে বলেছিলে, তাই একটু আগে গোয়ালা এসে দিয়ে গেছে 30 কিলো দুধ। হ্যাঁ গো, এত দুধ দিয়ে কি করবে? কি, আমি 30 কিলো দুধ আনতে বলেছি? আমি তো 3 কিলো দুধ আনতে বলেছিলাম। আর ওই মূর্খগুলো এইসব করেছে, তুমি মোহর দাওনি তো? না মানে, আমার কাছে চাইলো, তাই আমি দিয়েছি 30 কিলো দুধের 60 মোহর। হায় ভগবান, এই বউটাকে নিয়ে আমি কি করব? এই দেখো, একদম আমাকে রাগ দেখাবে না বলে দিলাম। সব সময় আমার উপর রাগ, আমি চলে যাব বাপের বাড়ি। হ্যাঁ তাই যাও, আমি বাঁচবো। কি, আমি চলে গেলে তুমি বাঁচবে? তাহলে তো আরো যাব না, আরো তোমার হাড় মাস জ্বালিয়ে খাবো। বাবা, এ তো যুদ্ধ লেগে যাবে মনে হয়। বেশ মজাই লাগছে, তবে আমার বাড়ির থেকে কম। আমার বাড়িটা মন্ত্রী মশাইয়ের বইয়ের থেকেও এক কাঠি ওপরে। জয় মা। যত জ্বালা! হ্যাঁ, এখন এই দুধ দিয়ে আমি কি করব? হ্যাঁ, আচ্ছা, কাল তো সরস্বতী পুজোর প্রসাদে পায়েস হবে, তার জন্য দুধ লাগবে। হ্যাঁ, জব্বর পরিকল্পনা মাথায় এসেছে। এই দুধটাই কালকে চালিয়ে দেব পায়েসে। আর 30 কিলো থেকে 40 কিলো দুধ করাটা আমার বাঁ হাতের খেল। জয় মা, জয় মা সরস্বতী, জয়। এইভাবেই বুদ্ধি দিয়ে যাও মা, তোমার এই সন্তানকে এইভাবেই বুদ্ধি দাও। হ্যাঁ হ্যাঁ, গিন্নিকে বলি জল নিয়ে আসতে। গিন্নি, ও গিন্নি! এই যে, কি হয়েছে আবার? যাও, 4 বালতি জল এনে দাও তো। কার মাথায় ঢালবে গো? এত কেন কথা বলছো? যা বলছি তাই করো।
এই এই হয়ে গেল, ব্যাস কাজ শেষ। হ্যাঁ গো, এবার তো বলো কি করবে এত দুধ দিয়ে? কাল মহারাজের বাড়িতে সরস্বতী পুজোর প্রসাদে যে পায়েস হবে তার দুধ এটা, বুঝলেন? বাবা, মন্ত্রীমশাইয়ের বুদ্ধি রেখে তো আমার করতালি দিতে ইচ্ছে করছে। না, অনেক হলো, এবার আমাকেই দেখছি মাঠে নামতে হবে। উফ, আর ভালো লাগে না, এই মন্ত্রীটা একটা করে মতলব করবে আর তার প্রতিকার আমার এই মাথা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে। ওহ, আজকের দুধ কালকে তো ফেটে ছানা হয়ে যাবে। না 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 না, কিছু একটা ভাবতে হবেই। এই দেখো তো পায়েসটা একটু খেয়ে, মিষ্টিটা ঠিক আছে নাকি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি, পেয়েছি। ছানাতে তো মিষ্টি দিয়ে রসে ফোটালেই হয়ে যাবে রসের মিষ্টি। আমি একটু আসছি গিন্নি। পায়েসটা এই, আমি এসে গোটা হাড়ি পায়েসটাই খেয়ে নেব। মানুষটা যে কখন কি হয় কে জানে। মা, বাবা একটু দেখো মা। মা, এই যে ভোলা মায়েরা। হ্যাঁ গোপাল, বলো কটা মিষ্টি দেবো বলো। না না, আজকে মিষ্টি খেতে আসিনি। ভোলা মায়েরা শোনো, কাল রাজবাড়িতে মিষ্টি তৈরি করতে হবে তোমাকে, বুঝেছো? কাল তো সরস্বতী পুজো, তাই তো গোটা রাজ্যের লোক কাল রাজবাড়িতে প্রসাদ খাবে, তাই অনেক মিষ্টি লাগবে। যদিও সব জোগাড় করাই থাকবে, তুমি শুধু তাড়াতাড়ি চলে যেও, বেশ অনেক টাকাই পাবে। হ্যাঁ সত্যি গোপাল, তুমি আমাকে এই এত বড় একটা কাজ দিলে, তা তুমি একটু ওই মিষ্টি খেয়ে যাও। হ্যাঁ মিষ্টি খাও খাও। বলছো? ঠিক আছে, এত করে যখন বলছো দাও তাহলে দুটো রসগোল্লা, দুটো পান্তুয়া আর দুটো কালোজাম। বাবা রে, একে একবার মিষ্টি খেতে বললেই তো একেবারে আমার গোটা দোকানে যত মিষ্টি আছে সব একটু একটু করে খাবে। হ্যাঁ কই দাও দাও দাও, আমাকে আবার বাড়ি যেতে হবে। এমনি শীতের বিকেল, বয়স হচ্ছে তো, তাই বেশি শীত এখন আর সহ্য হয় না, বুঝলে? হ্যাঁ না মানে ওই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই নাও এই নাও, এই নাও গোপাল, এই নাও। হ্যাঁ দাও দাও দাও। সত্যি গোলামেরা, তোমার হাতের মিষ্টির জবাব নেই, বুঝলে? ওই দেখ গোপাল দাদু একা একা মিষ্টি খাচ্ছে। চল চল, আমরাও দাদুকে গিয়ে বলি মিষ্টি খাওয়াতে। হ্যাঁ চল চল। কিরে তোরা এখানে? নে নে নে, আয় আয় আয়, মিষ্টি খেয়ে যা, মিষ্টি খেয়ে যা। ভোলা মারা, আমার নাতি নাতনিদের মিষ্টি দাও তো। বলছিলাম কি গোপাল, না না, টাকা নিয়ে ভেবো না, এই টাকা আমি দিয়ে দেবো। শোন, কালকে ঠিক সময় চলে আসিস রাজবাড়িতে, একটা মজার ঘটনা কাল ঘটাবো। কি গো দাদু? আরে আয় না, আসলেই দেখতে পাবি। ছানার মধ্যে চিনি দিলেই মিষ্টি হয়ে যাবে। আবার যেতে হবে, ওইদিকে যে কি হলো কে জানে। ও ও ও, হ্যাঁ গো, বলে একটু দাঁড়াও না, দাঁড়াও, আমিও তোমার সাথে যাবো তাহলে রাজবাড়িতে। হ্যাঁ, সময় নেই গিন্নি, সময় নেই, তুমি পরে এসো, আমি যাই। এই মানুষটার আমার জন্য কোনো সময় নেই। হ্যাঁ, কি আর করা যাবে, যাই, আমিও স্নান সেরে বেরিয়ে পড়ি। মন্ত্রীমশাই এখন তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। বুঝলে তো ঠাকুর, আজকে সকালে অনেক খুঁজে খুঁজে দুধ নিয়ে এসেছি, একেবারে খাঁটি দুধ। আচ্ছা আচ্ছা, তা ঠাকুর, তুমি পায়েসটা করবে কখন? এই তো আলুর দমটা হয়ে গেলেই খিচুড়িটা বসিয়ে দেবো মন্ত্রীমশাই, আর তারপরেই পায়েস হবে। আমার দুধ এনে দেওয়ার কথা ছিল, দুধ আনা হয়ে গেছে, ব্যাস আমার কাজও শেষ। এবার আমি মানে মানে কেটে পড়ি। ঠিক আছে ঠাকুর, তুমি করো করো, আমি যাই একটু পুজোর দিকটা দেখে আসি। ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি আসুন। ওং সরস্বতী নমঃ, ওং সরস্বতী নমঃ, ওং সরস্বতী নমো নমো নমঃ। এই যারা অঞ্জলি দেবে ফুল নিয়ে নাও। এই তো মন্ত্রী, এসো এসো, আর দুধটা আনলে? হ্যাঁ মহারাজ, এই দিয়ে আসলাম রান্না ঠাকুরকে। সত্যি মন্ত্রী, বাঁচালে আমাকে, খুব চিন্তায় ছিলাম, আসলে এতগুলো দুধের ব্যাপার তো। মহারাজ, আপনার এই মন্ত্রী থাকতে আপনার কোনো চিন্তা নেই। এই সুযোগে দামটা চেয়ে নি। মানে মহারাজ, শুধু দুধের দামটা একটু বেশি পড়েছে, ওই 5 মোহর প্রতি কিলো। ঠিক আছে ঠিক আছে, সেটা বড় ব্যাপার নয়, আজকের দিনে এতটা দুধ পাওয়া গেছে এইটাই অনেক। মহারাজ, কি ভোলা ময়রা,
তুমি? মহারাজ বলছি কতগুলো মিষ্টি হবে? মিষ্টি? মিষ্টি কেন হবে? কেন, আমাকে কাল গোপাল যে বলল আজকে রাজ্যের সব লোক ওই সরস্বতী পুজোর প্রসাদ খাবে, তাই তো মিষ্টি বানাতে হবে। আমি তো তাই তাড়াতাড়ি চলে এলাম। মন্ত্রী, আমি তো কিছুই বুঝছি না। আমি আর কি বলবো মহারাজ, আপনি দেখুন, আপনি গোপালকে লাই দিয়ে দিয়ে না একেবারে মাথায় তুলেছেন। যা পারছে এখন তাই করে চলেছে। আসুক আসুক আজকে গোপাল, আজকে ওর একদিন কি আমার একদিন। মহারাজ মহারাজ, এই সব দুধ নষ্ট হয়ে গেছে, একেবারে ছানা। কি বলছো কৃপাগুর? হ্যাঁ মহারাজ, কি করব বুঝতে পারছি না। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি যে বললেন আজকে সকালবেলা দুধ এনেছেন, তাহলে দুধ নষ্ট হয় কিভাবে? ইয়ে মানে কি মানে করছো মন্ত্রী? না মানে ইয়ে মানে মহারাজ, কি আর মানে করছেন, বলেই দিন না সত্যি কথাটা মহারাজকে। না থাক, আমি বলি। গোপাল, কি সত্যি কথা? শুনুন তাহলে। এই এই হয়ে গেল, ব্যাস কাজ শেষ। হ্যাঁ গো, এবার তো বলো কি করবে এত দুধ দিয়ে? কাল মহারাজের বাড়িতে সরস্বতী পুজোর প্রসাদে যে পায়েস হবে তার দুধ এটা, বুঝলেন? ছি মন্ত্রী ছি, আমি এখন সবাইকে কিভাবে মিষ্টি মুখ করাবো? মহারাজ চিন্তা করবেন না, ওই ছানা আর গুড় দিয়ে মিষ্টি তৈরি হবে, আর গুড়ের গন্ধে মিষ্টি আরো সুস্বাদু হয়ে যাবে। যাও ভোলা মায়েরা, তুমি তোমার কাজ শুরু করো। ঠিক আছে গোপাল। ঠাকুর মশাই, আপনি যান, বাকি রান্নাটা শেষ করুন। হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। তোমার মতো বুদ্ধি কারণ নেই, সত্যি ধন্য ধন্য তুমি। আর মন্ত্রী, তুমি 2 মোহর করে প্রতি কিলো দুধ কিনে তাকে 5 মোহর করে চালাচ্ছ। টাকা তো আমি আর দেবই না, আর তোমাকে আমি সুরে চড়াবো। মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা 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 আমি তোমাকে একটা শর্তেই করতে পারি। বলুন মহারাজ। একটু পরে যখন সবার খাওয়া হয়ে যাবে, তখন তুমি সবার পাতা ফেলবে। হ্যাঁ কি পারবে কি? হ্যাঁ মহারাজ, পারবো পারবো। ভুল করেছেন, এখন ভুলের মাসুল দিন। মিষ্টিটা তো চমৎকার হয়েছে। যাকে বলে নরম তুলতুলে রসের গোল্লা। মন্ত্রী মশাই, যান এবার কর্মটা করে ফেলুন। ও বাবা গো, আর পারছি না, ও বাবা রে, ও আর পারছি না রে বাবা, ও। কি মন্ত্রী মশাই, দুধের মধ্যে জল ঢালতে গিয়ে নিজেই নিজের মাথায় এঁটো পাতা ঢেলে বসে থাকলেন। সত্যি গোপাল, তোমার জন্য আমার আজকে মান সম্মান বেঁচে গেল। না হলে যে আমি সবাইকে কিভাবে মিষ্টি মুখ করতাম। তোমাকে কি বলে ধন্যবাদ জানাই। মহারাজ, এসব আমাকে কেন বলছেন? সবই মায়ের ইচ্ছে। জয় মা, জয় মা সরস্বতীর জয়। সবাই বলো একসাথে, জয় মা সরস্বতীর জয়। জয় মা সরস্বতীর জয়।